রাতের আধারেই নিভৃতে বদলে যাচ্ছে বহু পুরনো মুসলিম স্থাপনা আর এলাকার নাম। ঘুম থেকে উঠেই স্থানীয়রা দেখছেন বারাসাতের শতবর্ষী মসজিদ বাড়ি রোডের সাইনবোর্ড গায়েব। সেখানে জলজল করছে নতুন নাম নেতাজি পল্লী রোড। ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী ইসলামপুর রাতারাতি পাল্টে গিয়ে হয়ে গেছে ঈশ্বরপুর। এগুলো কোনো বিচ্ছিন্ন গুন্ডামির ঘটনা নয়, বরং এক ভয়াবহ অশনি সংকেত। কারণ এই নাম বদলের খেলার আড়ালেই প্রস্তুত করা হয়েছে আরেক ভয়ঙ্কর নীল নকশা। নির্বাচনের ঠিক আগেই স্পেশাল ইনসেপটিভ রিভিশন বা এসআইআর এর নামে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে স্রেফ মুছে ফেলা হয়েছে। তকমা দেয়া হয়েছে এরা সবাই বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী। আর এই 1 কোটি অনুপ্রবেশকারীকে এখন কোথায় পাঠানো হবে? উত্তরটা শিউরে ওঠার মতো। এদের সবার গন্তব্য হতে যাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, পুশিন বা জোরপূর্বক অনুপ্রবেশের নামে এক বিশাল মানব স্রোত ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, যা হয়তো হার মানাবে অতীতের যে কোনো শরণার্থী সংকটকেও। ভারতের মানচিত্রের দিকে তাকালে এই বিপদের ভয়াবহতারও স্পষ্ট হয়ে ওঠে। বাংলাদেশের উত্তরে মেঘালয় আর পশ্চিমবঙ্গ, পশ্চিমে সুবিশাল পশ্চিমবঙ্গ, পূর্বে ত্রিপুরা ও মিজোরাম এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই পুরো সীমানার চারপাশের রাজনৈতিক রং এখন একটি একক আদর্শের ছায়ায় চলে এসেছে। ত্রিপুরা, আসাম বা মেঘালয়ে অনেক আগেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে কট্টরপন্থী ভারতীয় জনতা পার্টি বিজেপি। এতদিন শুধু পশ্চিমবঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস একটি অভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই দুর্গ যখন ভেঙে পড়ে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গেরুয়া শিবির ক্ষমতার কেন্দ্রে আসে, তখন বাংলাদেশ আক্ষরিক অর্থে একটি একক রাজনৈতিক বলয়ের ভেতরে পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। এই অবরুদ্ধ অবস্থার সবচেয়ে বড় বিপদ হলো সেই 1 কোটি মানুষ যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে। এদের মধ্যে এমনও লাখ লাখ পরিবার রয়েছে যারা হয়তো 1947 সালের দেশভাগ বা 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জীবন বাঁচাতে এই সীমানা পার হয়েছিল। এরা কোনো অনুপ্রবেশকারী ছিলেন না, ছিলেন বাস্তুচ্যুত আশ্রয় প্রার্থী। তৃতীয় বা চতুর্থ প্রজন্ম ধরে তারা এই মাটিতেই বাস করছেন। তাদের নামে জমির দলিল আছে, ব্যাংকে হিসাব আছে, সন্তানদের স্কুলের বৈধ সার্টিফিকেট আছে। কিন্তু নতুন সরকার যখন ঘোষণা করে যে এসব পুরনো দলিল আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না, তখন এই বিপুল সংখ্যক মানুষের ভবিষ্যৎ কি হবে? তারা কিভাবে প্রমাণ করবে যে তারা এই মাটিরই সন্তান? যুগ যুগ ধরে গড়ে তোলা শেকড় যখন এক নিমিষে উপড়ে ফেলার প্রক্রিয়া শুরু হবে, তখন লাখো মানুষের জীবনে নেমে আসবে এক অমানিসার অন্ধকার। বিজেপির এই উত্থান আর তাদের এই আগ্রাসী নীতির শেকড় অনেক গভীরে। 80-র দশকে ভারতের লোকসভায় যাদের আসন ছিল মাত্র 2টি, তারা আজ সমগ্র ভারতের একচ্ছত্র অধিপতি। এই অবিশ্বাস্য উত্থান কোনো জাদুর কাঠির ছোঁয়ায় হয়নি। এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর মতো একটি প্রবল আদর্শিক এবং সুসংগঠিত কাঠামোর কয়েক দশকের নিরলস পরিশ্রম। ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি প্রান্তে তারা নিজেদের শাখা ছড়িয়ে দিয়েছে। তারা রাজনীতিতে যে প্রতিশ্রুতি দেয় তা যে কোনো মূল্যে রক্ষা করে। 1992 সালে অযোধ্যার বাবরি মসজিদ ভাঙার পর তারা রাম মন্দির নির্মাণে যে স্বপ্ন তাদের অনুসারীদের দেখিয়েছিল, 2024 সালে এসে তারা ঠিকই সেই রাম মন্দির উদ্বোধন করেছে। এই ঘটনা প্রমাণ করে যে নিজেদের কট্টরপন্থী এজেন্ডা বাস্তবায়নে তারা কতটা আপোষহীন। আর এই আপোষহীন রাজনীতির সবচেয়ে ভয়ঙ্কর রূপটি হচ্ছে গুজরাট মডেল। নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন 2002 সালে সেখানে ঘটে যাওয়া ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় 2000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল, যাদের সিংহভাগই ছিলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ। দাঙ্গার পর যারা প্রাণে বেঁচেছিলেন তাদের ঠাঁই হয়েছিল শহরের বস্তিগুলোতে, দুর্গন্ধময় ময়লার ভাগাড়ের ঠিক পাশে। অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের মূল সমাজ, অর্থনীতি ও সংস্কৃতি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল। নরেন্দ্র মোদী সেই গুজরাট মডেলের উপর ভর করে আজ দিল্লির মসনদে। এবার যদি পশ্চিমবঙ্গের বুকেও সেই একই মডেলের প্রয়োগ ঘটে, তবে সেখানকার সংখ্যালঘুদের জন্য অপেক্ষা করছে এক ভয়াবহ বিভীষিকা। ভারতের অন্যান্য রাজ্য যেমন দিল্লি, মুম্বাই বা হায়দ্রাবাদে বাংলা ভাষায় কথা বলার কারণে সাধারণ মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থা করার ঘটনা নতুন কিছু নয়। এবার খোদ বাংলা ভাষার আতুরঘর পশ্চিমবঙ্গেও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে একজন আজন্ম ভারতীয় বাংলাভাষী মানুষকেও হয়তো প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে প্রমাণ করতে হবে যে সে বাংলাদেশি নয়। এই চরম রাজনৈতিক ও মানবিক বিপর্যয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী কে হবে? কোনো সন্দেহ ছাড়াই বলা যায় বাংলাদেশ। কারণ এই রাষ্ট্রহীন, শেকড়হীন 1 কোটি মানুষকে যখন জোর করে
সীমানার দিকে ঠেলে দেওয়া হবে, তখন সেই মানব স্রোত ঠেকানোর মতো পরিস্থিতি কি আমাদের আছে? বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য 2216 কিলোমিটার। পৃথিবীর অন্যতম দীর্ঘ এই আন্তর্জাতিক সীমানার পুরোটাই যে কাঁটাতার দিয়ে সুরক্ষিত তা কিন্তু নয়। নদী, ফসলের মাঠ, জঙ্গল বা জলাভূমির বুক চিরে বয়ে চলা এই সীমানার অনেক জায়গাতেই কোনো বাস্তব প্রতিরোধ ব্যবস্থা নেই। আগে হয়তো 10, 15 বা 20 জন করে ছোট ছোট দলে পুশিন করার ঘটনা ঘটত, কিন্তু এখন যদি রাষ্ট্রীয় মদদে লাখ লাখ মানুষকে জোরপূর্বক এই সীমানার দিকে ঠেলে দেওয়া হয়, তখন আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বর্ডার গার্ড কি পারবে এই বিশাল সীমানার প্রতিটি ইঞ্চিতে পর্যাপ্ত শক্তি নিয়ে দাঁড়িয়ে তাদের আটকাতে? এর উত্তর খুঁজতে আমাদের মিয়ানমার সীমান্তের দিকে তাকাতে হবে। যখন লাখ লাখ রোহিঙ্গা প্রাণের ভয়ে বাংলাদেশের দিকে ছুটে এসেছিল, মানবিক কারণেই হোক বা আন্তর্জাতিক চাপে, বাংলাদেশ তাদের আটকাতে পারেনি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি হবে আরও বহুগুণ ভয়াবহ, কারণ এই মানুষগুলো আমাদের মতোই বাংলাভাষী। তাদের সংস্কৃতি, চেহারা, ভাষা সব কিছুই আমাদের মতো। তারা যদি একবার বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে, তবে তাদের আমাদের নিজস্ব সমাজের সাথে মিশে যেতে খুব বেশি সময় লাগবে না। আর একবার মিশে গেলে তাদের আলাদা করা, চিহ্নিত করা বা পুনরায় ফেরত পাঠানো কার্যত এক অসম্ভব কাজে পরিণত হবে। এর ফলে বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া থেকে শুরু করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট সহ সীমান্তবর্তী জেলাগুলোতে যে প্রবল অর্থনৈতিক ও সামাজিক চাপ তৈরি হবে, তা সামাল দেওয়ার সামর্থ্য আমাদের নেই। জমি, কর্মসংস্থান, সম্পদ এবং নিরাপত্তার যে চরম সংকট দেখা দেবে, তা পুরো দেশকে একটি গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এত বড় একটি আসন্ন প্রলয়ের মুখে দাঁড়িয়েও বাংলাদেশের তরফ থেকে কোনো সুনির্দিষ্ট প্রস্তুতি বা দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা চোখে পড়ছে না। এমন একটি সংকটের আভাস পাওয়ার সাথে সাথে একটি রাষ্ট্রের প্রথম কাজ হওয়া উচিত ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে সরাসরি এবং কঠোর ভাষায় আলোচনা করা। পুশিনের মতো আন্তর্জাতিক আইন পরিপন্থী কাজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক চুক্তির শর্তগুলো তাদের বারবার মনে করিয়ে দেয়া। দ্বিতীয়ত, জাতিসংঘ, UNHCR এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে আগে থেকেই নিজেদের শঙ্কার কথা তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা। তৃতীয়ত, সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিজিবিকে আরও শক্তিশালী করা, জনবল বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। এবং সর্বশেষ, একটি সুস্পষ্ট আইনি ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা, যাতে বাংলাদেশ কাকে গ্রহণ করবে আর কাকে গ্রহণ করবে না সে বিষয়ে কোনো অস্পষ্টতা না থাকে। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখনও এই সমস্যাটিকে চরম সংকটে রূপ নেয়ার আগ পর্যন্ত পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ ও ধর্মনিরপেক্ষ সরকার থাকাটা বাংলাদেশের জন্য সবসময় একটি বড় স্বস্তির জায়গা ছিল। কিন্তু সেই দুর্গে যখন পতন ঘটে এবং একটি চরমপন্থী কট্টর হিন্দুত্ববাদী দল যখন সীমান্তের ঠিক ওপারে এসে আগ্রাসী রূপে দাঁড়িয়ে পড়ে, তখন চোখ বন্ধ করে থাকলে প্রলয় থেমে যাবে না। ইতিহাস বারবার প্রমাণ করেছে, প্রলয় কখনো কাউকে দয়া করে না। কেবল তারাই টিকে থাকে যারা প্রলয় আসার আগে থেকেই নিখুঁত প্রস্তুতি নিতে জানে। বাংলাদেশ কি সেই প্রস্তুতি নিচ্ছে, নাকি এক অনিবার্য ধ্বংসের দিকে চেয়ে চেয়ে অপেক্ষা করছে? দর্শক, এ বিষয়ে আপনার মন্তব্য কি সেটি জানান মন্তব্যের ঘরে। এরকম আরও বিশ্লেষণধর্মী কন্টেন্ট নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।